আজকে আমরা তিনটি খনিজ অ্যাসিড সম্পর্কে তুলনামূলক আলোচনা করব। বিষয়টা তোমরা মন দিয়ে শুনবে, কারণ এগুলি পরবর্তী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি জানার আগে প্রথমেই জানব তিনটি খনিজ অ্যাসিড কী কী। মনে রাখবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 বা নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এই তিনটিকে আমরা খনিজ অ্যাসিড বলি। এরপর জানতে চাই কেন এই তিনটিকে খনিজ অ্যাসিড বলে। HClকে তৈরি করা যায় রক সল্ট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি বিভিন্ন ক্লোরাইড মিনারেল থেকে বা খনিজ থেকে HClকে তৈরি করা যায় বলে HClকে আমরা খনিজ অ্যাসিড বলি। নাইট্রিক অ্যাসিডকে নাইটার যে খনি আছে, নাইটার খনি বলতে কাকে বলে? পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সেখান থেকে নাইট্রিক অ্যাসিডকে তৈরি করা যায় বলে নাইট্রিক অ্যাসিডকে আমরা খনিজ অ্যাসিড বলি। খনির মধ্যে যে প্রচুর পরিমাণে সালফার আছে, ওই সালফার থেকে কি করা যায়? স্পর্শ পদ্ধতিতে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায় বলে H2SO4কে আমরা খনিজ অ্যাসিড বলি। তিনটে খনিজ অ্যাসিডেরই আলাদা আলাদা নাম আছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই জানতে চাই HCl অন্য কী নামে পরিচিত। বাজারে HCl মনে রাখবে মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত, মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত। কিছুদিন আগে পর্যন্ত বাথরুম বা বেসিনগুলো পরিষ্কার করা হতো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, এই জন্য এগুলোকে বেসিন বা বাথরুম ক্লিনারও বলা যায়। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কি? নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়াফটিক্স নামে পরিচিত। কি বললাম? অ্যাকোয়াফটিক্স নামে পরিচিত বা তেজি জল বলে। কি বলে? তেজি জল। কেন তেজি জল বলে? না, দেখা গেছে বেশিরভাগ ধাতু নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাই নাইট্রিক অ্যাসিডকে আমরা তেজি জল বা অ্যাকোয়াফটিক্স বলে। সালফিউরিক অ্যাসিড, একে বলে কিং অফ কেমিক্যালস। কি বললাম? কিং অফ কেমিক্যালস, অর্থাৎ এটাকে বলে রসায়নের রাজা বা রসায়ন রাজ। কেন না, বর্তমানে দেখা যায় যে কোনো ইন্ডাস্ট্রিতে সবসময় সালফিউরিক অ্যাসিড কাজে লাগে। একটি দেশ কত উন্নত বোঝা যায় কিভাবে? তার মধ্যে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, কত নাম্বার অফ ইন্ডাস্ট্রি আছে। যে দেশে যত বেশি ইন্ডাস্ট্রি আছে তারা তত বেশি H2SO4 কনজিউম করে, অর্থাৎ ব্যবহার করে, অর্থাৎ সে দেশ তত বেশি উন্নত। একটি দেশ কতটা উন্নত হবে তার নির্ভর করে, সে আমরা বলতে পারি কতটা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর। সেই জন্য সালফিউরিক অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয় বা রসায়ন রাজ বলা হয়। সালফিউরিক অ্যাসিড একটি অন্য নামেও পরিচিত, এটাকে কি বলে? অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। কি বললাম? অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। কেন? প্রাচীনকালে সালফিউরিক অ্যাসিড এইভাবে তৈরি করা হতো, গ্রিন ভিট্রিয়ল থেকে। FeSO4 এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়লকে উত্তপ্ত করলে একটি গ্যাস পাওয়া যেত। কি গ্যাস? SO3 গ্যাস। এই SO3 গ্যাসকে জলের সঙ্গে মেশালে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, যে সালফিউরিক অ্যাসিডটা অয়েলের মতো একটা তরল পদার্থ। তাহলে কি বললাম? প্রাচীনকালে গ্রিন ভিট্রিয়ল থেকে সালফিউরিক অয়েলের মতো
একটি পদার্থ পাওয়া যেত বলে আমরা সালফিউরিক অ্যাসিডকে কি বলি? অয়েল অফ ভিট্রিয়ল বলি। এবার আমরা এই তিনটে খনিজ অ্যাসিড সম্পর্কে তুলনামূলক আলোচনা করব। HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। প্রথমেই জানতে চাই তিনটে অ্যাসিড কি কি উপাদান মৌল দ্বারা গঠিত। HCl মনে রাখবে, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটি মৌল দ্বারা HCl গঠিত। নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌল দ্বারা গঠিত। সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এই তিনটি মৌল দ্বারা গঠিত। তাহলে HCl তৈরি হয় দুটি মৌল দিয়ে, নাইট্রিক অ্যাসিড তিনটি, সালফিউরিক অ্যাসিডও তিনটি মৌল দিয়ে তৈরি। আণবিক গুরুত্ব, HCl এর আণবিক গুরুত্ব সব থেকে কম। একটা হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের কত? 35.5, যোগ করলে কত হয়? 36.5। তাহলে HCl এর আণবিক গুরুত্ব হলো 36.5। নাইট্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব, একটা হাইড্রোজেনের হচ্ছে 1 প্লাস নাইট্রোজেনের 14 প্লাস তিনটে অক্সিজেনের 3 ইন্টু একটা অক্সিজেনের 16 করে, যোগ করলে কত হয়? ইকুয়াল টু 63, 63। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? 63। সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব লক্ষ্য করো, দুটো হাইড্রোজেনের কত? 2 ইন্টু 1 প্লাস একটা সালফারের 32 প্লাস চারটে অক্সিজেনের 4 ইন্টু 16, এটা যোগ করলে কত হয়? 98 হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? 98। ঘনত্ব, HCl এর ঘনত্ব সব থেকে কম, নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব মাঝামাঝি এবং সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব সব থেকে বেশি। এই ঘনত্ব দ্বারাও আমরা তিনটে অ্যাসিডকে চিনতে পারি, শনাক্ত করতে পারি। কেমন করে? লক্ষ্য করো। মনে করো তিনটে একই আয়তনের বোতল নেওয়া হলো, তিনটে বোতলই একই পরিমাণ তরল পদার্থ ধরে মনে করো। এই তিনটে বোতলের মধ্যে একটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটিতে নাইট্রিক অ্যাসিড, একটিতে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হলো। এক ভর্তি একটিতে নাইট্রিক অ্যাসিড, একটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটিতে সালফিউরিক অ্যাসিড ভর্তি করা হলো। আমাকে বলতে হবে এই তিনটে অ্যাসিডের মধ্যে কোনটাতে কি আছে। মনে করো আমি জানি না, তুমি কি করবে? যে কোনো একটা বোতলকে তোলো হাতে করে, তিনটে বোতলকে আগে একটু করে তোলো, এর ওজন মনে মনে পরীক্ষা করো, রেখে দাও। আরেকটি বোতলকে তোলো, পরীক্ষা করো, রেখে দাও। আরেকটি বোতলকে হাতে করে তোলো, পরীক্ষা করো, রেখে দাও। যে বোতলটা সব থেকে ভারী মনে হবে, মনে করি এই বোতলটা ভারী, বুঝবে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে। যে বোতলটা সব থেকে হালকা, যদি এটা মনে হয়, তাহলে এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আর যে বোতলটা মাঝামাঝি ভারী, তাহলে বুঝবে তার মধ্যে কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে। এইভাবে ঘনত্ব দিয়েও অ্যাসিডকে বোঝা যায়, তবে পদ্ধতিটা খুব একটা ভালো নয়। বর্ণ, HCl হচ্ছে বর্ণহীন, অর্থাৎ জল যেরকম বর্ণহীন ঠিক সেরকম দেখতে। নাইট্রিক অ্যাসিডও বর্ণহীন, তবে গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডকে দীর্ঘদিন রেখে দিলে এটা হালকা হলুদ বর্ণে পরিণত হয়। সালফিউরিক অ্যাসিডও হচ্ছে বর্ণহীন তরল পদার্থ। তাহলে কি বললাম? দুটো খনিজ অ্যাসিড বর্ণহীন, নাইট্রিক অ্যাসিডও বর্ণহীন, তবে দীর্ঘদিন রেখে দিলে গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড হালকা হলুদ বর্ণে পরিণত হয়। স্বাদ, অ্যাসিড, যে কোনো অ্যাসিডের স্বাদই হচ্ছে অম্ল বা সাওয়ার টেস্ট বলে, বা স্বাদে অম্ল। এও সাওয়ার এবং এটাও হচ্ছে সাওয়ার, অর্থাৎ অম্ল ধর্ম। এবার আমরা অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই। প্রথমেই জানব
কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সঙ্গে ক্রিয়া। মনে রাখবে এই প্রিন্সিপালটা খুব দরকার। যে কোনো অ্যাসিডে কার্বনেট বা বাইকার্বনেট লবণ দিলে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে কি বললাম, অ্যাসিডে কার্বনেট বা বাইকার্বনেট লবণ দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তিনটে খনিজ অ্যাসিডেই যদি কার্বনেট বাইকার্বনেট লবণ দাও তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। লক্ষ্য করো, সোডিয়াম কার্বনেটে HCl দিলে সোডিয়াম ক্লোরাইড, জল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। সোডিয়াম কার্বনেটে নাইট্রিক অ্যাসিড দাও, সোডিয়াম নাইট্রেট হবে, জল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সোডিয়াম কার্বনেটে সালফিউরিক অ্যাসিড দাও, সোডিয়াম সালফেট হবে, জল হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। এই হলো কার্বনের লবণের ক্রিয়া। বাইকার্বনের লবণ, সোডিয়াম বাইকার্বনেটে HCl দাও, NaCl হবে, জল হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। সোডিয়াম বাইকার্বনেটে নাইট্রিক অ্যাসিড দাও, সোডিয়াম নাইট্রেট হবে, জল হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। আর সোডিয়াম বাইকার্বনেটে সালফিউরিক অ্যাসিড দাও, সোডিয়াম সালফেট হবে, জল হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এগুলি তোমরা ভালো করে তৈরি করবে, পরবর্তী উঁচু ক্লাসে এগুলো কাজে লাগবে। 2 নম্বরে যেটা শিখব সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। এটা খুব ভালো করে শিখবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। খনিজ অ্যাসিডগুলি বিভিন্ন ধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, মনে রাখবে খনিজ অ্যাসিড লঘু খনিজ অ্যাসিডগুলি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তবে সব ধাতু করে না। কারা হাইড্রোজেন উৎপন্ন করে কি কারা করবে না সেটা নির্ভর করে কতগুলো নিয়মের উপর। সেই নিয়মটা জানতে গেলে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমাদের জানতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি? এটাই হলো তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লক্ষ্য করো, ধাতুগুলিকে উপর থেকে নিচে পর্যন্ত সাজানো হয়েছে। মাঝে অবশ্য হাইড্রোজেন আছে, যেটা ধাতু নয়। তাহলে বিভিন্ন ধাতুগুলিকে তাদের সক্রিয়তা অনুসারে উপর থেকে নিচে পর্যন্ত সাজানো হয়েছে। যে ধাতুগুলি বেশি সক্রিয় সেগুলো উপরের দিকে রাখা হয়েছে, যেটা কম সক্রিয় সেগুলো নিচের দিকে রাখতে রাখতে মোটামুটি গোল্ডে গিয়ে শেষ হয়েছে। তবে গোল্ডের পরও আরও আছে, তোমরা এইটুকু শিখবে তাহলেই কাজে লাগবে। তাহলে উপরের দিকে ধাতুগুলির সক্রিয়তা বেশি, নিচের দিকে ধাতুগুলির সক্রিয়তা কম। হাইড্রোজেনের উপরে এগুলো আছে, হাইড্রোজেনের নিচে এগুলো আছে। মনে রাখবে, খুব দামি কথা, যে সমস্ত ধাতুগুলি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে কেবলমাত্র তারাই লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এই সমস্ত ধাতুগুলি লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শুধুমাত্র হাইড্রোজেন উৎপন্ন করে। আর যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে তাদের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কখনোই হাইড্রোজেন গ্যাস তৈরি হয় না। কতগুলো বিক্রিয়া লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। মনে করো 3টে ধাতু নিলাম যেগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। তাহলে একটা নিলাম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আর একটা নিলাম কপার। এদের সঙ্গে লঘু HCl যোগ করো। ম্যাগনেসিয়াম দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের অনেক উপরে আছে, তাহলে কি করবে? লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে লক্ষ্য করো বিক্রিয়াটা কি হবে? MgCl2 প্লাস H2 হবে। অ্যালুমিনিয়াম এও তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে, হাইড্রোজেনের উপরে আছে, এই যে হাইড্রোজেনের উপরে। তাহলে এও কি করবে? অ্যালুমিনিয়াম 2Al প্লাস 6HCl সমান 2AlCl3 প্লাস
3H2, এও হাইড্রোজেন তৈরি করবে। জিঙ্কও তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো উপরের দিকে আছে, হাইড্রোজেনের উপরে আছে। তাহলে জিঙ্কও রাসায়নিক বিক্রিয়া করবে Zn প্লাস 2HCl সমান ZnCl2 প্লাস H2। কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, তাই কপারে যদি তুমি HCl দাও, লঘু HCl দাও, এ কিন্তু কোনো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। এই বিষয়টি ভালো করে মনে রাখবে। সেই জন্য কপারের সঙ্গে গাঢ় HCl যোগ করলে এ তো হাইড্রোজেন উৎপন্ন করবেই না, উপরন্তু রাসায়নিক বিক্রিয়া করে CuCl2 আর জলে পরিণত হয়। এই হচ্ছে HCl এর সঙ্গে ক্রিয়া। এবার আমরা দেখব নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিভিন্ন ধাতু কেমন করে রাসায়নিক বিক্রিয়া করে, এটা খুব ভালো করে মনে রাখবে। সব ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। কেবলমাত্র দুটি ধাতু আছে, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। এরাই শুধুমাত্র শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। যেমন লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম প্লাস 2HNO3, নাইট্রিক অ্যাসিডটা কি কন্ডিশন? শীতল ও লঘু, কোল্ড এবং ডাইলুট। রাসায়নিক বিক্রিয়া করলে কি হবে? MgNO3(2) প্লাস H2। ম্যাঙ্গানিজও তাই, ম্যাঙ্গানিজও শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করবে? MnNO3(2) প্লাস H2 তৈরি করবে। আর কোনো ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন তৈরি করতে পারে না। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে নিয়মটাও একই রকম। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে তারা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। যেমন লক্ষ্য করো, দুটো ধাতু দিচ্ছি, জিঙ্ক আর কপার। জিঙ্কটা কি আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে। তাহলে এ কি করবে? লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন তৈরি করবে। Zn প্লাস H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড কি হয়? ZnSO4 প্লাস H2। এবং এই পদ্ধতিতেই পরীক্ষাগারে হাইড্রোজেন তৈরি করা হয়। কপারে যদি লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করো কি হবে? না, কপার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখো হাইড্রোজেনের নিচে আছে। তাহলে হাইড্রোজেনের নিচে আছে বলে কি হবে? এ কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না, বা রাসায়নিক বিক্রিয়া করলেও হাইড্রোজেন কিন্তু তৈরি হবে না। এবার কোপারের সঙ্গে এই বিক্রিয়াটা মনে রাখবে, কোপার বা জিঙ্কের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে তখন কিন্তু এই রকম একটা রাসায়নিক বিক্রিয়া হয়। CuSO4 হয়, সালফার ডাইঅক্সাইড হয়, আর জলে পরিণত হয়। কপারের সঙ্গে জিঙ্কের বিক্রিয়াও একই রকম রিয়াকশন হবে। এটা কি বললাম? গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এইবার আমরা দেখব নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ধাতুর সঙ্গে কীরকম রাসায়নিক বিক্রিয়া করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, উঁচু ক্লাসও এগুলো আছে, খুব ভালো করে করবে এবং এটা মুখস্থ করে নেবে, কারণ এগুলো মুখস্থ না করলে পারবে না। নাইট্রিক অ্যাসিড কোপারের সঙ্গে 4টে কন্ডিশনে রিয়াকশন করে। একটা কি? গাঢ় কোপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড, কোপারের সঙ্গে 1:1 নাইট্রিক অ্যাসিড, মানে অর্ধেকটা গাঢ় নাইট্রিক অ্যাসিড অর্ধেকটা জল, এটাকে বলে নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিড। কোপারের সঙ্গে লঘু নাইট্রিক অ্যাসিড, অতি লঘু নাইট্রিক অ্যাসিড, আর উত্তপ্ত কোপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বাষ্প। এই 4টে কন্ডিশনে রাসায়নিক বিক্রিয়া হয়। একটা গাঢ়, একটা 1:1 যেটাকে নাতি গাঢ় বলে,
এটা লঘু নাইট্রিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বাষ্প। কি তৈরি হবে একটু মুখস্থ করে নেবে। প্রথমটায় হয় কপার নাইট্রেট, CuNO3 আর জল, সবাইয়ের মধ্যেই এটা হবে। দ্বিতীয়টা তো তাই, CuNO3 আর জল। তৃতীয়টা তো তাই, লিখে দাও CuNO3 আর H2O। লাস্টেরটার কপার নাইট্রেট হবে না, সেটা হবে CuO, কপার অক্সাইডে পরিণত হয় আর জলে পরিণত হয়। মেইন প্রোডাক্টগুলো মুখস্থ করবে। গাঢ় নাইট্রিক অ্যাসিড হলে এখানে NO2 তৈরি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1:1 নাইট্রিক অ্যাসিড হলে এটা কি হয়, NO তৈরি হয়, নাইট্রিক অক্সাইড। আর লঘু নাইট্রিক অ্যাসিড হলে কি হবে, N2O তৈরি হয়। আর নাইট্রিক অ্যাসিড বাষ্প থাকলে সেক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনে পরিণত হয়। ব্যালেন্সটা মুখস্থ করবে, নাহলে কিন্তু করতে পারবে না। গাঢ় নাইট্রিক অ্যাসিড 1:4, নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিড কপারটা 3 লাগে, নাইট্রিক অ্যাসিড 8 লাগে। কপারের সঙ্গে লঘু নাইট্রিক অ্যাসিড এটা 4 লাগবে, এটা লাগবে 10, আর এটা 5টা কপার 2 নাইট্রিক অ্যাসিড। ব্যালেন্স করলে রিয়াকশানটি এবার কমপ্লিট করছি। কপার নাইট্রেট হবে, 2NO2 হবে আর 2H2 হয়ে যাবে। 3টে কপার নিয়েছি, এটা কি হবে 3CuNO3 আর 2NO হবে, আর এটা 4H2 হয়ে যাবে। এটা কি হবে 4CuNO3 প্লাস N2O হবে, আর এটা 5H2O হয়ে যাবে। আর এটা 5Cu প্লাস 2HNO3, এটা হবে 5CuO প্লাস N2 প্লাস H2। রিয়াকশনটি ভালো করে লক্ষ্য করো। এটা ভালো করে মুখস্থ করবে, রিয়াকশানটা উঁচু ক্লাসে কাজে লাগবে। সিমিলারলি আর একটা ধরনেরও রিয়াকশান হয়, তোমরা দেখবে কপার যেরকম রাসায়নিক বিক্রিয়া করলো, জিঙ্কও কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে একই রকমভাবে রিয়াকশান করে। জিঙ্কের রিয়াকশান লেখার সময় কিছুই নয়, শুধু কপারের জায়গায় জেডেন লিখে দাও, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজকে যে ভিডিওটি দিলাম সেটা মন দিয়ে পড়বে। মনে রাখবে ইনঅর্গানিক এই সমস্ত বিক্রিয়া তোমাদের বারবার পড়তে হবে, তবেই কিন্তু মনে থাকবে। আর এগুলো যদি একবার মনে রাখতে পারো, পরবর্তী উঁচু ক্লাসে কাজে লাগবে। আজকে এখানেই শেষ করলাম।